আমাদের আলোচ্য বিষয় হলো প্যাসেজ নারেশন। আমরা আলোচনা করেছিলাম গত কয়েক ক্লাসে। আজকে আবার একটু দেখবো প্যাসেজ নারেশনটা। অনেকেই বলেছে যে একটু সমস্যা, এই প্রেক্ষিতে আলোচনা করা আর কি। অনেকে বলছে যে স্যার এটা আলোচনা করেন, বা এটা একটু সমস্যা আছে অনেকের। এই জন্য ভাবলাম যে আজকে আবার একটু যদি আলোচনা করি তাহলে মনে হয় একটু ভালো হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখি, শুরু করি। এখানে এই নিয়মগুলো এখানে দেওয়া আছে, আমরা এটা আলোচনা করবো। আমি দেখি এখানে অনেকগুলো আছে, কোত্থেকে আলোচনা শুরু করবো আমি দেখতেছি। অলিন্দ মুনতাসির, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আমরা প্রথম থেকে শুরু করি। প্যাসেজ নারেশন লেখার জন্য প্রান্ত জিয়া, প্যাসেজ নারেশন লেখার জন্য কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো আমরা দেখি। Some certain rules are followed while writing passage narration. All the rules are discussed with examples below. প্রথমে কি করতে হবে? প্রথমে সম্পূর্ণ প্যাসেজটি পড়ে বক্তা এবং শ্রোতাকে চিহ্নিত করতে হবে, তারপরে তাদের উক্তিগুলো ক্রিয়ার ধরন বুঝতে হবে। মানে প্রথমে ভালো করে পড়তে হবে, পরে তোমাকে বুঝতে হবে যে কে কাকে কি বলছে। যেমন এখানে দেখো, উইল ইউ কাম উইথ মি সেড প্রিয়া টু রিয়া, আই উইল কাম সেড রিয়া। এটা ডাইরেক্ট নারেশনে এটা এভাবে দেওয়া আছে। এটা এখানে আমরা দুজন কথা বলছে, প্রিয়া এবং রিয়া। এখন কে কাকে বলছে এটা কিন্তু বুঝতে হবে। এখন এটা যদি না বোঝা যায় কে কাকে বলছে, এটা যদি কেউ না বোঝে তাহলে কিন্তু সমস্যা, এটা বুঝতে হবে। এটা বোঝার পরে তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। যেমন এখানে ইনডাইরেক্টটা দেখো, যেমন প্রিয়া আস্কড রিয়া। আবার এটা বুঝতে হবে যে এখানে কোন 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 ধরনের ফরম্যাটে কথা বলেছে। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, নাকি এটা অপটেটিভ সেন্টেন্স, নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ হলে একরকম হবে। যেমন এখানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, এবং এটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা জানি যে আমাদের যে ইয়াটা পরিবর্তিত হয়ে যায়। এই যে এখানে আমাদের যে ভার্বটা, রিপোর্টিং ভার্বটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো কে কাকে বলছে এবং ওই ইনভার্টেড কমার ভিতরে যে ইয়াটা আছে, এটা এটা কোন টেন্সে আছে, কোন সেন্টেন্সে আছে, কোন ফরম্যাটে আছে, এটাকে বুঝতে হবে। এটা বুঝে এবং রিপোর্টিং ভার্বের সাথে মিল রেখে কিন্তু করতে পারবে। অনেকগুলো কাজ একসাথে করতে হবে এখানে। তাহলে প্রথমে প্রাথমিকভাবে যেটা আমাদের কাজ, সেটা হলো যে বুঝতে হবে কে কাকে বলছে, বক্তা এবং শ্রোতা চিহ্নিত করতে হবে। প্রিয়া আস্কড রিয়া ইফ শি উড কাম উইথ হার। তারপরে আবার এখানে টেন্সের পরিবর্তনের বিষয় আছে। যেমন এখানে এটা এটা রিপোর্টিং সেড প্রিয়া টু রিয়া, প্রিয়া রিয়াকে বলছে। তাহলে এখানে সাবজেক্ট হলো প্রিয়া, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্রিয়া এবং অবজেক্ট হলো রিয়া। তাহলে রিয়াটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে। তাহলে এখানে আমরা জানি যে যদি দেখা যায় যে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে, তাহলে সে যে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে তাকে ফলো করে। তাহলে এটা যে থার্ড পারসন আছে, এটাও কিন্তু ইউটা এখানে এই জন্য এখানে সি হয়ে গেছে, বুঝতে পারছো?
প্রিয়া asks রিয়া if she would come with her। তাহলে এখানে যেহেতু এটা said আছে past tense, কাজে এটাও কিন্তু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, কিন্তু এটা ফিউচার ওই যে ইয়াতে চলে যাবে, মানে উইলের যে পাস্ট ফর্ম যেটা হয় সেটাতে চলে যাবে। উইলের পাস্ট ফর্মটা আমরা would ধরতে পারি, তাহলে এখানে আমরা would দিয়ে দিলাম। প্রিয়া asks রিয়া if she would come with her। রিয়া replied that she would come। এই যে এখানে কিন্তু আবার একই ঘটনা ঘটেছে, কে কাকে বলছে, কি বলছে, কোন টেন্স, কোন পারসন চেঞ্জ, এগুলো খুব খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে দ্বিতীয় যে নিয়মটা, যখন রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের মাঝে বা শেষে থাকে তবে একে ইনডাইরেক্ট করতে তাকে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরে বসাতে হবে। এখানে কি বলছে যে ধরো where do you live said যেটা I live at ধানমন্ডি said রিনা। এখানে কি বলছে রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের মাঝে বা শেষে থাকে, এই যে মানে এখানে রিপোর্টিং ভার্বটা এই যে মাঝখানে, এই যে আমরা যদি এই যে এটাকে দেখি, এটাকে খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে রিপোর্টিং ভার্ব কিন্তু মাঝখানে, রিপোর্টিং ভার্ব কিন্তু মাঝখানে আছে, এবং এই যে এখানে কিন্তু যেমন where do you live said টিনা I live at ধানমন্ডি, এটা কিন্তু মাঝখানে আছে, আবার একটা অংশ শেষে আছে এই যে রিনা। তো এগুলা শেষে থাকুক বা মাঝখানে থাকুক, কিন্তু যখন আমরা ডাইরেক্ট নারেশনে মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব তখন আমরা এগুলোকে একদম শুরুতে বসাতে হবে। যেমন এখানে where do you live said টিনা, তাহলে এটা কিন্তু মানে মাঝখানে আছে, এটাকে দেখো ইনডাইরেক্ট করার সময় এটাকে একদম প্রথমে আনছে কিন্তু টিনা asked রিনা where she lived। কে কাকে বলছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কোন টেন্সে বলছে, এবং রিপোর্টিং ভার্বের টেন্সটা কেমন আছে, রিপোর্টেড স্পিচের টেন্সটা কেমন আছে, এই দুটোর মধ্যে কি মিল হবে, পার্সনের চেঞ্জ কি হবে। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক কিছু একসাথে, মানে একটা কম্বিনেশন অফ মেনি থিংস। মানে প্যাসেজ নারেশন করাটা একটু জটিল, কারণ অনেকগুলো কম্বিনেশন একসাথে করতে হয়, সিঙ্গেল লাইন কোনো ডেসক্রিপশন হবে না। তাহলে আমরা প্রথম নিয়মটা শিখলাম কি, যে কে কাকে বলছে বুঝতে হবে। দ্বিতীয় নিয়মটা হলো যে আমাদেরকে যে রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটা মাঝখানে থাকুক শেষে থাকুক, ডাইরেক্ট নারেশনে ইনডাইরেক্ট এসে অবশ্যই প্রথমে পরে তাকে আনতে হবে। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার যে নিয়মটা আছে, বক্তা যদি একের অধিক বক্তব্য ব্যবহার করে, মানে একজন বক্তা কথা বলছে, সে অনেকগুলো কথা বলে ফেলছে, একের অধিক বক্তব্য দিয়েছে, তো প্রথম উক্তি উল্লেখ করার পর পরবর্তী উক্তিগুলো উল্লেখ করার সময় নিম্নোক্ত এগুলো করতে হবে। প্যাসেজে বক্তা একের অধিক উক্তি ব্যবহার করে যদি করে, তাহলে প্রথম উক্তি উল্লেখ করার পর পরবর্তী উক্তিগুলো উল্লেখ করার সময় নিম্নোক্ত নিয়মগুলো অনুসরণ করতে হবে। কি কি? যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে মনে করো যে একটা উদাহরণ, একটা কথা বলেছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে অ্যাসার্টিভ ফর্মে একজন বক্তা কথা বলেছে, আরো অনেক কথা বলেছে একসাথে, সেক্ষেত্রে প্রথম কথাটা বলার পরে এরপরে যদি বলে, তাহলে তখন বলতে হবে অলসো স্যাড, অথবা অ্যাগেন স্যাড, অ্যাডেড, অথবা ফার্দার অ্যাডেড, এগুলো ব্যবহার করতে পারে। ঠিক আছে? ইন্টারোগেটিভের বেলায় কি বলতে পারে? অলসো আস্কড, অলসো আস্কড, অ্যাগেন আস্কড, ফার্দার আস্কড। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় প্রথম যদি একটা সেন্টেন্স বক্তা যদি প্রথম কথাটা একটা ইন্টারোগেটিভে বলে থাকে, এরপরে যে কথাগুলো বলবে দুইটা তিনটা যদি বলে থাকে, সেইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অলসো আস্কড, অলসো আস্কড, অ্যাগেন আস্কড, ফার্দার আস্কড, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় আমরা প্রথম যদি সে ইম্পারেটিভ সেন্টেন্স একটা নরমালি বলে থাকে, এরপরে আরো কয়েকটা ইম্পারেটিভ সেন্টেন্স সে বলেছে, দ্বিতীয়টার ক্ষেত্রে তুমি বলতে পারো এন্ড অর্ডার টু, যদি এখানে অর্ডার দিয়ে থাকে বা যদি কোনো কিছু রিকোয়েস্ট করে থাকে, রিকোয়েস্টেড, ঠিক আছে, এন্ড রিকোয়েস্টেড, এরকম ক্ষেত্রে মানে এটা সেন্টেন্সটা অর্থটা বুঝে, সেই ক্ষেত্রে আমরা অর্ডার এবং রিকোয়েস্ট এটা আমরা ব্যবহার করতে পারি। অপারেটিভ সেন্টেন্সের বেলায় আমরা জানি এখানে আশাবাদ বা দোয়া প্রার্থনা ব্যক্ত করা হয়, সেক্ষেত্রে আমরা এন্ড উইশড অথবা এন্ড প্রেড দ্যাট, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলায় আমরা
কি করতে পারি, and exclaimed with happiness, প্রথম সেন্টেন্সটার পরে and exclaimed with happiness অথবা exclaimed with joy that অথবা in, মানে আনন্দ বুঝাইলে আর কি, আনন্দ বুঝাইলে হ্যাপিনেস জয়, দুঃখ বুঝাইলে গ্রিফ, with sorrow, হ্যাঁ, with regret, আশ্চর্য কিছু বুঝাইলে with wonder, exclaim with wonder, exclaim with এরকম আর কি। এটা মানে তোমার কমন সেন্সের উপর নির্ভর করে তুমি এটা ব্যবহার করবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমরা অনেকে ভিডিও ওপেন করে রাখছো, এই ভিডিও গুলো বন্ধ করো, ঠিক আছে? ক্লাস করার সময় তোমাদের ভিডিও বন্ধ থাকবে। আচ্ছা, তারপরে দেখো এটা তো গেল, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা চলে গেল। আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে দেখো, আই উইল হেল্প ইউ টু সলভ দ্য প্রবলেম, আই এম রেসপন্সিবল ফর ইট। দ্য বয় সেড, why did you do it? Do you have time for it? You are leaving Dhaka this evening, I said, direct. এই যে এখানে দেখো, I will help you to solve this problem, একটা কথা বলেছে ইম্পারেটিভে, আরেকটা সরি মানে অ্যাসার্টিভে, আবার বলছে I am responsible for it, আবার কিন্তু অ্যাসার্টিভে সে বলেছে ছেলেটা। Why did you do it? Do you have time for it? প্রথমে একটা ইন্টারোগেটিভ বলেছে, আবার আরেকটা বলেছে You are leaving Dhaka this evening, এটা কিন্তু আবার নরমাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছে। আই বলেছে তিনটা কথা, এক দুই তিনটা সেন্টেন্স, আর বয়টা বলেছে দুইটা সেন্টেন্স এবং দুটোই তোমার অ্যাসার্টিভ। তাই দেখো আমরা এখানে এটা এটা কিভাবে আমরা করছি, দ্য বয় টোল্ড মি দ্যাট হি উড সলভ দিস প্রবলেম, হি উড সলভ দিস প্রবলেম। এই যে এখানে হি হয়ে যাবে, উইলটা উড হয়ে যাবে যেহেতু এখানে সেড পাস্ট টেন্স রয়েছে, হ্যাঁ, আর বয় যেহেতু এখানে থার্ড পারসন রয়েছে, এটা ফার্স্ট পারসন উইল ফলো দি সাবজেক্ট অফ দি মানাফ মুতাহিদ। এটা রোল নাম্বার কোথায়, রোল নাম্বার ইনক্লুড করতে হবে, রোল নাম্বার প্রত্যেকে যার যার রোল লিখতে হবে এখানে পাশে, আর সবার ভিডিও বন্ধ থাকবে, কেউ ভিডিও ওপেন করতে পারবে না, ঠিক আছে? দরকার নেই, তুমি ক্লাস ফলো করবে। মানাফ মুতাহিদ, তোমার রোল লিখতে হবে, তোমার ইয়ার পাশে, নামের পাশে রোল লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট ইউর রোল এগেইনস্ট ইউর নেম। ওকে, এই যে অনেকে এরকম 7523 রাগিব, এই যে এটা ঠিক আছে, 7543 আফান, এটা ঠিক আছে। এই যে এখানে অনেকে লেখেন আদনান শাফি, তুমি রোল লেখো, আতিফ রোল লেখো, ফায়াজ রোল লিখতে হবে, হাসান শাফিন, মানাফ, সালে, মুস্তাবির। এই যে অনেকে আছে এই যে নামের পাশে রোল লেখো না কেন, ফাহমিদুল প্রমিত, এগুলো রোল লিখতে হবে, এগুলো তুমি মানে এগুলো একদম ক্লিয়ার করে ঢুকতে হবে, তুমি ক্লাসে ঢোকার পরে কোনো চেঞ্জ করতে পারবে না। আগামী ক্লাস থেকে আমি চাচ্ছি যে সবাই তাদের যে রোল আছে, তাদের যে রোল নাম্বার আছে এখানে প্রত্যেকের রোল এবং পাশে নামটা এভাবে লেখা থাকবে, ঠিক আছে? রোল এবং নাম লেখা থাকবে, তাহলে আইডেন্টিফাই করা যাবে। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি বলেছিলাম যে মানে প্রথম দুইটা সেন্টেন্স কিন্তু এখানে অ্যাসার্টিভ, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকাতে এই যে এই দুটো অ্যাসার্টিভ, কিন্তু একজনই কথা বলছে, একজনই দুইটা সেন্টেন্স অ্যাসার্টিভে বলেছে, দ্য বয়টা। তো দ্য বয় যেহেতু এই কথাটা বলেছে, অ্যাসার্টিভে যেহেতু সে এই কথাটা বলেছে, সেই কারণে আমরা দেখি এখানে কি বলে, দ্য বয় টোল্ড মি দ্যাট হি উড সলভ দিস প্রবলেম। এই যে এটা হয়ে গেল, হি উড সলভ দিস প্রবলেম, হি অ্যাডেড দ্যাট। এই যে আবার এই কথাটা সেই বলেছে যে আই এম রেসপন্সিবল ফর ইট, এই কথাটা কিন্তু এই ছেলেটাই বলেছে, এই কারণে এখানে অ্যাডেড যুক্ত হয়েছে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কাজে এখানে আবার অ্যাডেড যুক্ত হয়েছে, যেমন হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ রেসপন্সিবল ফর ইট। এই যে টেন্সে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এরপরে দেখো, why did you do it? Do you have time for it? You are leaving Dhaka this evening. এটা কিন্তু তোমার কিসের উপরে ভিত্তি করে আছে? কোশ্চেন।
এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আকারে আছে দুইটা, প্রথম দুইটা ইন্টারোগেটিভ, এরপরেরটা হলো অ্যাসার্টিভ। এটা কিন্তু আই যে সাবজেক্ট আছে সে এই কথাগুলো বলছে। আমরা দেখি এখানে কি বলেছে, যে আই আস্কড হিম দ্য রিজন ফর ডুইং ইট। এই যে এটার জন্য লিখেছে আই আস্কড হিম, হোয়াইটাকে ব্যবহার না করে, যেমন এখানে এরকম বলা যেত আই আস্কড হিম হোয়াই হি ডিড ইট, এটাও কিন্তু বলা যেতে পারে, কিন্তু এটাকে এভাবে এখানে লিখেছে আর কি, হোয়াইটাকে ব্যবহার না করে এভাবে I asked him the reason for doing it, এভাবে করা যায়। তবে আমরা নিয়ম অনুযায়ী করি, হ্যাঁ, যেমন I asked him why he did it, আমরা এভাবে করি, তাহলে অনেকের কাছে ক্লিয়ার থাকবে। এটা 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 যদি ব্যবহার করা হয় অনেকে বলবে এটা কিভাবে হইলো, কেমনে হইলো, মানে এটা একটু might be sort of ambiguous to other people, right? আচ্ছা, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে I asked him why he did it, do you have time for it? I also asked him if he had time for it. এটা আবার ঠিক আছে। I also, এই যে দেখো, I also asked, একটা কথা বলেছে ইন্টারোগেটিভে, আরেকটা একই ব্যক্তি বলছে পরপর, এই কারণে কিন্তু এই ধরনের also asked, যেহেতু এটাও কিন্তু প্রশ্নবোধক বাক্য, এই কারণে এখানে asked ব্যবহৃত হয়েছে। এই যে রিপোর্টিং ভার্বের জায়গায় কিন্তু এখানে asked কথাটা ব্যবহৃত হয়েছে, বিকজ অফ দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ অলসো, second sentence spoken by the speaker is also sort of interrogative sentence. That's why এখানে কিন্তু ওই একই রকম ভাবে asked ব্যবহার করা হয়েছে, এবং তার পূর্বে কিন্তু এখানে also ব্যবহার আছে কিন্তু। I also asked him if he had time for it, আর এখানে একটা ব্যাপার দেখো, if এর ব্যবহার আসছে, এখানে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন নাই, আছে ডাব্লিউএস কোশ্চেন থাকলে হয়তো ইফ লাগে না, কিন্তু এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে ইফ আনতে হয়েছে। আর এখানে কিন্তু আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাতে এখানে কিন্তু উই হ্যাভ গট দ্য ডাব্লিউএস কোশ্চেন ওয়াই, এই কারণে কিন্তু দেখো এখানে কিন্তু কোনো ইফ অথবা ওয়েদার কিন্তু ব্যবহার করা হয়নি, because there being the presence of a WH question, so there will be no question of using if or whether in terms of converting the sentence, transforming the sentence into indirect narration. এরপরটা দেখো সেন্টেন্সটা, you are leaving Dhaka this evening. That's simple একটা assertive sentence। এই assertive sentence আমরা কি করব, আমরা এখানে জাস্ট কি করব, আমরা এখানে যেমন you are leaving Dhaka this evening, I said I added that he was leaving Dhaka that evening। এখানে এটা সিম্পল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে আমরা এটাকে ওইভাবে ডিল করব। তারপরেও এখানে যেহেতু একটা কথা বলেছে, দ্বিতীয় কথা বলেছে, আবার আর একটা বলছে, এখানে অ্যাডেড কথাটা কিন্তু আসছে, হ্যাঁ, অলসো, এই যে অলসো ব্যবহার করেছে, আবার এখানে কিন্তু অ্যাডেডও ব্যবহার করেছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমরা পরপর দুটো কোশ্চেন এবং অন্য একটা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আসলেও আমরা এখানে অ্যাডেড ব্যবহার করতে পারি। ঠিক আছে, এগুলো সব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখানো হলো আর কি। আচ্ছা, তারপরে দেখো এখানে যদি ইয়েস নো থাকে তাহলে আমরা কি করব। ইয়েস নো থাকলে আমরা একদম ট্র্যাডিশনাল যে গ্রামার অনুযায়ী আমরা ব্যবহার করি কি, ইয়েস থাকলে আমরা রিপ্লাই ইন দ্য অ্যাফারমেটিভ। আবার অনেকে বলে যে না, এখানে এগ্রিডও ব্যবহার করা যেতে পারে, এগ্রিড, অনেকে বলে যে নো থাকলে ডিসএগ্রিড। এখানে অনেকগুলো বিষয় আছে, তবে বহুল প্রচলিত এবং ব্যবহার করতে করতে অনেকটা অভ্যস্ততা পরিণত হয়ে গেছে আমাদের দেশের ইংরেজি শিক্ষকরা এবং শিক্ষার্থীরা সবাই। এটা হলো যে রিপ্লাই ইন দ্য অ্যাফারমেটিভ, ইয়েস থাকলে বলে লেখে যে রিপ্লাই ইন দ্য অ্যাফারমেটিভ, নো থাকলে লেখে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। এটা বহুল ব্যবহৃত হওয়ার ফলে এটা সবার কাছে মানে বেশ গ্রহণযোগ্য হয়ে গেছে, এবং এটা থেকে কেউ বের হতে যাচ্ছে না, এটা থেকে কেউ বের হতে এটা থেকে কেউ বের হতে চাচ্ছে না, যার ফলে কিন্তু এটা বোঝা যাচ্ছে না কি। হ্যাঁ, আচ্ছা, যদি রিপোর্টেড স্পিচে শুধু ইয়েস থাকে তাহলে আমরা কি করব, রিপ্লাই ইন দ্য অ্যাফারমেটিভ। আচ্ছা, তাহলে যে দেখেন এখানে আই সেড টু হিম হ্যাভ ইউ ডান দ্য ম্যাথ, ইয়েস আই হ্যাভ অলসো ডান another one he said I said to him have you done the math, এই যে এখানে কি বলছে, I asked him if he had done the math। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি yes I have also done
another one. He replied in the affirmative. এই যে এখানে yes থাকার কারণে কি বলা হচ্ছে? He replied in the affirmative. অথবা he said that he had, and he said that he had also done another one. Replied in the affirmative আমরা দিয়ে দিব। yes থাকলে আমরা replied in the affirmative আমরা দিয়ে দিব। আর no থাকলে আমরা কি ব্যবহার করব? replied in the negative. অনেকে আবার disagreed ব্যবহার করে। হ্যাঁ, তবে ডিসএগ্রিটা বহুল প্রচলিত না, অনেকে আমরা ইউজ করি না, বা শিক্ষার্থী বলো শিক্ষক বলো অনেকে এটা ইউজ করে না, বেশিরভাগ বহুল ব্যবহৃত যেটা এটা আমরা দেখি ইউজ করি। I said to him, have you done the math? No, I will do it later, he said. Then I asked him if he had done the math. He replied in the negative. He replied in the negative. এটা এতটুকু হয়ে গেল। অথবা he said that he had not. He had not এরকমও দেওয়া যায়, and he said that he would do it later. ওকে, তবে এটা হচ্ছে ওর হচ্ছে কি আগের এই অপশনটাই সবচেয়ে গ্রহণযোগ্য, এটাই ব্যবহার সবাই করছে। আচ্ছা, রুল 6 এ কি বলা আছে যে এখানে যদি সার থাকে ডাইরেক্ট নারেশনে, সেখানে আমরা উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি অথবা পোলাইটলি এগুলো আমরা ব্যবহার করব। উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি, পোলাইটলি এগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে? যেমন the student said to the teacher, sir, will you teach me the math? The student said to the teacher, student টিচারকে বলল, sir, will you teach me the math? তাহলে এখানে স্যার থাকাতে কি হলো? the student asked the teacher respectfully. এই যে স্যার থাকাতে রেসপেক্টফুলি বলা হলো, the student asked the teacher respectfully if he would teach him the math. অথবা the student respectfully asked the teacher if he would teach him the math. এই যে এটা হয়ে গেল এখানে। এই যে এখানে স্যার থাকলে আমরা এখানে এই যে রেসপেক্টফুলি, হ্যাঁ, এই যে স্যারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি বা পোলাইটলি অথবা উইথ রেসপেক্ট এগুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, যদি এখানে সম্বোধন করা হয়, if someone is addressed in the direct speech, যদি ডিরেক্ট স্পিচের মাধ্যমে কাউকে সম্বোধন করা হয় তাহলে কি হবে? সম্বোধন করা হলে তখন আমরা কি বলতে পারবো? অ্যাড্রেসিং অ্যাজ। আর ইউ ওকে টনি সেড পিউ, আর ইউ ওকে টনি সেড পিউ, তাহলে এখানে অ্যাড্রেসিং অ্যাজ টনি, পিউ asked if she was okay. যদি কাউকে সম্বোধন করা হয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, যদি ইনভার্টেড কমার বাইরে যদি রিপোর্টেড স্পিচে আস্ক থাকে তবে তা ইনডাইরেক্ট করার সময় সাবজেক্ট, যেমন এখানে আর ইউ কামিং আস্কড রিনা লুকিং এট মি, ইউ মে জয়েন মি ওয়েন আই, আচ্ছা ওয়েন আই এর পরে কি হবে? আচ্ছা আচ্ছা, এখানে বলছে কি যে যদি ইনভার্টেড কমার বাইরে যদি রিপোর্টিং স্পিচে যদি আস্ক থাকে তবে তা ইনডাইরেক্ট করার সময় সাবজেক্টের পরে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আর ইউ কামিং আস্ক রিনা লুকিং এট মি, লুকিং এট মি রিনা আস্কড ইফ আই ওয়াজ গোইং, অর্থাৎ এখানে মূল কথাটা বলছে যে এই যে এখানে দেখো আস্কড রিনা, এটার পরে কি আছে? লুকিং এট মি, এই জন্য ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা তোমার অংশ রয়েছে। এটা কিন্তু মানে এই যে রিপোর্টিং ভার্বের পরে থাকলেও যখন ইনডাইরেক্ট করবো তখন এটা সামনে চলে আসবে। এটাকে বলছে ওরা যে লুকিং এট মি, এটা কমা দিয়ে দিয়েছে। রিনা আস্কড ইফ আই ওয়াজ গোইং, she suggested me to join her, you may join her, she suggested me to join her, অথবা she suggested, she told me that I might join her, I might join her, অথবা I might join her when she would go. You may join me when I will come. চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা হয়ে গেল। মূল বিষয়টা হলো যে এখানে এই যে ভার্ব প্লাস আইএনজি অংশটা এটা শুরুতে হয়ে যাবে, এটা হলো মূল বিষয়টা। এটা একটু টাইপের মনে আসে না আর কি। আচ্ছা, তারপরে দেখো নোট অফ
ইন্টারোগেশন থাকলে আমরা কি করব, বিং সারপ্রাইজ। এটা কি বলছে যে মানে যখন রিপোর্টেড স্পিচে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের পর নোট অফ ইন্টারোগেশন থাকে, যেমন নোট অফ ইন্টারোগেশন কোথায় থাকে, যদি বাক্যটা যদি প্রশ্নবোধক হয় তাহলে নোট অফ ইন্টারোগেশন থাকে, কিন্তু এখানে দেখো ইউ ডিড ইট, ইউ ডিড ইট এই বাক্যটা কিন্তু আসলে প্রশ্নবোধক না, কিন্তু তারপরেও এরপরে একটা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করা হয়েছে। এই বাক্যটা স্ট্রাকচারালি গঠনগত দিক দিয়ে এটা প্রশ্নবোধক নয়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটা কারণ কি? এটা হলো কি অনেক সময় আমরা করি কি, ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা নরমাল যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলোর পরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার, চিহ্নটা ব্যবহার করি একটা একটা ইফেক্ট তৈরি করার জন্য, এবং এটা হলো একটা আশ্চর্যবোধক একটা ব্যাপার, একটা সারপ্রাইজিং একটা ব্যাপার তৈরি করার জন্য আমরা এই ধরনের একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখি। তাহলে এই ধরনের মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নোট অফ ইন্টারোগেশন থাকে তখন আমরা কি করব, রিপোর্টিং ভার্বের আগে বিং সারপ্রাইজড ব্যবহার করব। যেমন হি সেড টু মি ইউ ডিড ইট, বিং সারপ্রাইজড হি আস্কড মি ইফ আই হ্যাড ডান ইট। সবকিছুই নরমালি হবে। এটা ইউ ডিড ইট এটা কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তবে এটার পরে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে একটা ইফেক্ট তৈরি করার জন্য, একটা সারপ্রাইজিং ব্যাপার এটাকে তৈরি করার জন্য এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে। ইটস নট অ্যাকচুয়ালি in terms of structure it is interrogative sentence, rather to create an effect, exclamatory to create an effect, interrogative note of exclamation, note of interrogation has been used after the assertive sentence. Okay, so that's the case. তাহলে বিং সারপ্রাইজড এটা আমরা ওই যে নোট অফ ইন্টারোগেশনের পরিবর্তে এটা আমরা শুরুতেই বিং সারপ্রাইজড ব্যবহার করব, এবং বাকি যেগুলো আছে নিয়ম অনুযায়ী হবে। আর এখানে হি আস্কড মি, হ্যাঁ হি আস্কড মি মানে কথাটা, অর্থাৎ বিষয়টা হলো এরকম যে কথাটা অ্যাসার্টিভ ফর্মে আছে কিন্তু তার কথা জিজ্ঞাসার ধরনটা হলো প্রশ্নবোধক। হ্যাঁ তুমি একটি ভালো ছেলে, আমি যদি বলি তুমি একটি ভালো ছেলে, ঠিক আছে ভালো, কিন্তু আমি যদি এভাবে বলি যে তুমি একটি ভালো ছেলে, মানে অর্থাৎ সে এক ধরনের প্রশ্নই করছে আমাকে, কিন্তু সে এমন ভাবে প্রশ্ন করছে মনে হয় যেন অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমাকে প্রশ্নটা সে করছে, এরকম একটা বিষয়। ঠিক আছে, সারপ্রাইজিং একটা বিষয় আছে, মানে স্ট্রাকচারটা অ্যাসার্টিভ বাট মিনিংটা মনে হয় যেন ইন্টারোগেশন, মিনিংটা মনে হচ্ছে না প্রশ্নবোধক, তাই তো এরকমই তো, অর্থাৎ অর্থাৎ স্ট্রাকচারালি একটা জিনিস একরকম, কিন্তু তার যে বোঝানোর ব্যাপারটা বক্তা এবং শ্রোতা যারা যারা কথাটা শুনছে, যে বলছে যে শুনছে, উভয়ই বুঝতে পারছে যে দ্যাট ইজ এ কোয়েশ্চেন, কিন্তু স্ট্রাকচারালি দেখা যাচ্ছে যে না এটা কিন্তু কোয়েশ্চেন না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু আমরা কথার ধরন বুঝে টোন বুঝে আমরা বুঝতে পারছি যে এখানে তো একটা প্রশ্ন করা হয়েছে। এই কারণে দেখো এখানে ফর দ্যাট রিজন এই যে আমাদের এই যে রিপোর্টিং ভার্বের যে ইয়াটা আছে এটা কিন্তু আস্কড ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে যদিও এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না এখানে, তারপরেও কিন্তু এখানে আস্কড ব্যবহার করা হয়েছে, কারণ আমাদের ওই যে আমরা যেটা বুঝাতে চাচ্ছি এই জিনিসটা কিন্তু এখানে মানে প্রশ্ন করাই হলো, এক ধরনের প্রশ্ন করাই হলো এটার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো যখন রিপোর্টেড স্পিচে থ্যাঙ্ক থাকে তখন কি হবে, থ্যাঙ্ক থাকলে আমরা খুবই সহজ, এটা সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস রিপোর্টিং ভার্বস অবজেক্ট, একেবারেই সহজ। যেমন করিম সেড টু মি থ্যাংক ইউ, ডিরেক্ট স্পিচ এটা। তাহলে এখানে কি করতে হবে, করিম থ্যাঙ্কড মি, একদম সেড এর পরিবর্তে যে ওই যে থ্যাঙ্ক আছে এটা ভার্ব হয়ে যাবে, তারপরে মি আবার ইউ উঠে যাবে, এটা একেবারে সহজ। আচ্ছা তারপরে আমরা দেখি যে গুড বাই, গুড বাই থাকলে আমরা কি করব, যদি রিপোর্টেড স্পিচে গুড বাই থাকে তবে ইনডাইরেক্ট স্পিচ reported verbs subject plus bait plus reported verbs object plus goodbye, মানে কি বলছে যে she said Lyra goodbye, she said Lyra goodbye, she bade Lyra goodbye, এই যে এখানে bade ব্যবহার করা হয়েছে। হ্যাঁ she bade Lyra goodbye, এভাবে আমরা নরমালি একটা নিয়মে ফলো করি তাহলে আমাদের ভুল হবে না। তাহলে এখানে she bade Lyra goodbye, অর্থাৎ goodbye থাকলে আমরা bade ব্যবহার করব এখানে।
আচ্ছা, তারপরে এখানে বলা আছে যে গুড নাইট, যদি রিপোর্টেড স্পিচে গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং এগুলো থাকে, তাহলে আমরা কি করব? তখন আমরা উইশ ব্যবহার করব। শুধু গুড বাই, শুধু এখানে আমরা দেখতে পাচ্ছি গুড বাই থাকলে আমরা এখানে বেড ব্যবহার করব। আর যদি দেখা যাচ্ছে যে মানে গুড নাইট, গুড মর্নিং, মানে গুডের পরে নাইট আছে, মর্নিং আছে, ইভিনিং আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে উইশ ব্যবহার করতে পারি। যেমন he said to her good evening, good evening, যেমন he wished her good evening, he wished her good evening, এই যে উইশ আমরা এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে এরপরে কি আছে? এরপরে হলো যে কোনো কোনো সময় রিপোর্টেড রিপোর্টেড স্পিচ এ সম্পূর্ণ সেন্টেন্স থাকে না। সেসব ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে বক্তার বক্তব্য অনুসরণ করে পূর্ণাঙ্গ অর্থ খুঁজে নিতে হবে। পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে না। যেমন 30 টাকা, দ্য সেলসম্যান সেড টু মি। এখানে দেখো রিপোর্টেড রিপোর্টেড স্পিচ যেটা আছে সেটার ভিতরে কিন্তু মানে মানে কোনো পুরোপুরি কথা নাই। 30 টাকা কথা খালি বলা আছে। এখানে কে সাবজেক্ট, কে ভার্ব, কোন টেন্সে এটা আছে, কিন্তু বোঝা এখানে কিছুই নাই। কিন্তু এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, দ্য সেলসম্যান সেড টু মি, বিক্রেতা আমাকে বলল 30 টাকা, মানে কোনো কিছুর দাম আমি হয়তো জিজ্ঞাসা করেছি, সে এটা উত্তরে বলেছে যে এটা 30 টাকা। তাহলে এটা টোটালি একটা কলোকুয়াল, একটা ডায়লগ, প্র্যাকটিক্যাল লাইফে একটা ডায়লগ। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের যেখানে প্র্যাকটিক্যাল লাইফ থেকে কোনো ডায়লগ তুলে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ অর্থ এখানে দেওয়া থাকে না, এবং কনটেক্সট, পূর্ণাঙ্গ অর্থ দেওয়া নেই, তবে কনটেক্সটটা আমরা বুঝতে পারছি, সিচুয়েশনটা এখানে আমরা বুঝতে পারছি। এখানে মানে যেখানে ভাষা কম থাকে সেখানে অবশ্যই কনটেক্সটটা ভালো থাকবে। যেখানে ভাষার ব্যবহার কম হয় সেখানে পরিবেশ পরিস্থিতিটা এমন হয় যে ওই পরিবেশ পরিস্থিতি দেখেই তুমি বুঝতে পারবে ভাষাটা কি হবে পরবর্তীতে, বা কি বোঝাতে চাইছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বাই দ্য কনটেক্সট অফ দ্য, বাই দ্য কনটেক্সট, মানে সিচুয়েশন দেখে তুমি এটা বুঝতে পারবে। তাহলে এখানে আমরা 30 টাকা, দ্য সেলসম্যান সেড টু মি, তাহলে দ্য সেলসম্যান টোল্ড মি দ্যাট ইট হ্যাড বিন 30 টাকা। হ্যাঁ, 30 টাকা হয়তো এরকম বলেছিল যে দ্য সেলসম্যান ইট ওয়াজ 30 টাকা, অথবা ইট ইজ 30 টাকা। যদি ইট ইজ 30 টাকা হয় তাহলে আমরা এখানে পাস্ট টেন্সে ধরতে পারি, দ্য সেলসম্যান টোল্ড মি দ্যাট ইট ওয়াজ, যদি ইট ওয়াজ 30 টাকা, যদি এরকম হয় যে ইট ইজ 30 টাকা বলে থাকে, তাহলে ইট ওয়াজ 30 টাকা। আর যদি এখানে সেলসম্যানই পাস্ট টেন্সে, মানে সেলসম্যান পাস্ট টেন্সে বলেছে, এটাই ধরেছে, এই কারণে এখানে হ্যাড বিনটা ব্যবহার করা হয়েছে। দ্য সেলসম্যান টোল্ড মি দ্যাট it had been 30 টাকা। ওকে, আচ্ছা, এরপরে দেখো 13-14, হ্যাঁ, এরপরে দেখো প্রায় রিপোর্টেড স্পিচে বক্তা ও শ্রোতার উল্লেখ থাকে না। এসব ক্ষেত্রে আপনাকে একে একে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করতে বক্তার ক্ষেত্রে হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে সেন্টেন্সে বক্তা শ্রোতা, কে বলছে, কে বলছে, কে শুনছে, তাদের নাম উল্লেখ থাকে না। তবে এক্ষেত্রে আমরা একটা মানে ধরে নিতে পারি, দ্য স্পিকার এবং দ্য লিসনার উল্লেখ করে আমরা এটা ধরে নিতে পারি। যেমন হোয়াট আর ইউ ডুইং নাও, আই এম রাইটিং অ্যান আর্টিকেল। এখানে কে কাকে বলছে, কি বলছে, এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে একজন জিজ্ঞাসা করছে যে তুমি কি করছো, আরেকজন উত্তর দিচ্ছে যে আমি একটা আর্টিকেল লিখছি। মানে বোঝা যাচ্ছে যে কেউ না কেউ একজন প্রশ্ন করেছে তুমি কি করছো, আরেকজন উত্তর দিচ্ছে যে আমি একটা আর্টিকেল লিখছি। ঠিক আছে, এখানে মূল যে ব্যাপারটা হলো যে এখানে যদিও কোনো সাবজেক্টের উল্লেখ নাই, কিন্তু এখানে কনটেক্সট, যে সিচুয়েশনটা দেখে আমরা বুঝতে পারছি যে কেউ না কেউ কাউকে কিছু বলছে, একজন প্রশ্ন করছে, আরেকজন উত্তর দিচ্ছে। তো সেক্ষেত্রে যদিও তাদের নাম নাই, কিন্তু আমরা এখানে ধরে নিতে পারি যে একজন স্পিকার, একজন লিসনার। এইভাবে আমরা এটাকে ইনডিরেক্ট করতে পারি। যেমন দ্য স্পিকার আস্কড দ্য লিসনার হোয়াট হি ওয়াজ ডুইং দেন, এভাবে আমরা প্রশ্ন করতে পারি। স্পিকার লিসনারকে জিজ্ঞাসা করছে হোয়াট হি ওয়াজ doing then, the listener replied that she or he was writing an article. ঠিক আছে, এভাবে আমরা যখন সাবজেক্ট আমরা পাবো না, তবে আমরা কনটেক্সট থেকে বুঝতে পারছি যে কেউ কাউকে বলছে, এই কথাটা এ একে বলছে, একজন লিসনার আছে, একজন স্পিকার আছে।
আমরা ওইভাবে এটাকে সেট করে কিন্তু আমরা কাজ করতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে যে এখানে হ্যাঁ, যদি রিপোর্টেড স্পিচ আস্কড, ক্রাইড, রিপ্লাইড, মাটার্ড ইত্যাদি থাকে তবে কোনো ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বে কোনো পরিবর্তন হবে না। যেমন হেল্প মি হি ক্রাইড, এই যে ক্রাইড এগুলো কিন্তু পরিবর্তন হবে না। যদি হি ক্রাইড টু হেল্প হিম, এগুলো খুব খেয়াল করতে হবে যে রিপোর্টেড স্পিচে যদি আস্কড, ক্রাইড, রিপ্লাইড, মাটার্ড, যেমন এখানে ডাইরেক্ট নারেশনে কিন্তু এখানে ক্রাইড শব্দটা রয়েছে, কাজে এখানে ইনডাইরেক্ট এর পরিবর্তন করার সুযোগ নেই, যা আছে তাই হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমাদের আরো কিছু রুল রয়েছে, যেমন রুলস অফ নারেশন অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে আমরা কি করব? ইনডাইরেক্ট স্পিচের সময় সেড অপরিবর্তিত থাকবে। যেমন এখানে তালহা সেড আই এম রিডিং আ বুক নাও, তালহা সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক দেন। তাহলে এখানে আমরা রিপোর্টিং এই যে এখানে কে এরা, আফিফ সিদ্দিকী, আফিফ সিদ্দিকী কি সমস্যা বলো? স্যার মার্টারটা এক্সাম্পল দিবেন? হ্যাঁ বলো, কথা বুঝতে পারছি না, বলো, জোরে বলো। আফিফ সিদ্দিকী কি যে আগের যে পয়েন্টটা ছিল, হ্যাঁ বলো বলো। স্যার আগের যে পয়েন্টটা ছিল মার্টার্ড এর একটা উদাহরণ দেখাবেন? আচ্ছা, এটা দিয়ে দেওয়া যায় যে হেল্প মি হি মার্টার্ড, হেল্প মি হি মার্টার্ড, বিড়বিড় করে বললো। ধরো এটাকে তুমি করো, হেল্প হেল্প মি হি মার্টার্ড। মার্টার মানে হলো যে কোনো কিছু বিড়বিড় করে বলা, কোনো কিছু অস্পষ্ট স্বরে বলা, মানে কোনো কিছু মানে একদম ক্রাই করে, যেমন তুমি চিৎকার করে বললো হেল্প মি এরকম না, কিন্তু মানে মার্টার মানে সে নিম্ন স্বরে বললো, বিড়বিড় করে বললো, হ্যাঁ এরকম করে ইয়ে করলো আর কি। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা দেখো, এখানে আমরা এই যে এখানে এই যে এগুলো কিন্তু একেবারেই নর্মাল রুলস, আমরা এখানে জানি এগুলো। তারপর আমরা একটু দেখি, কারণ অনেক সময় অনেক কিছু মানুষ ভুলে যায় আমরা প্র্যাকটিক্যাল ভাবে বা প্র্যাকটিসটা না থাকলে। এখানে অবজেক্ট না থাকলে, যেমন রিপোর্টিং ভার্বে এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, তালহা সেড আছে, অবজেক্টটা কিন্তু দৃশ্যমান কোনো অবজেক্ট নাই। না থাকলে ইনডাইরেক্ট স্পিচের সময় সেড অপরিবর্তিত থাকবে। এখানে যেহেতু কোনো অবজেক্ট নাই, এখানে এটা কিন্তু অপরিবর্তিতই রয়েছে। যেমন তালহা সেড আই এম রিডিং এ বুক নাও, তালহা সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক দেন। এখানে সেড কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে, এখানে কিন্তু এটা পরিবর্তিত হয় না। আমরা আমাদের সাধারণত অনেক সময় টোল্ড হয়, যেমন এখানে অবজেক্ট থাকলে তালহা সেড টু রহিম, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে অবজেক্ট থাকলে এখানে সেড সেড আছে, ইনডাইরেক্টলি সেটা টোল্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, একইভাবে ইমরান সেড আই উইল ডু মাই হোমওয়ার্ক, ইমরান said that he would do his homework. ওকে, এটা একই অবস্থা।